আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। পূর্বে ক্লাসে আমরা মৃত্তিকা সম্পর্কে আলোচনা করছিলাম, কিছুটা বাকি ছিল, সেটা আলোচনা করা যাক। মৃত্তিকা সৃষ্টির উপাদান। মৃত্তিকা সৃষ্টির উপাদান ভিবি ডুকুচেভের মতে মৃত্তিকা বিজ্ঞানী ডুকুচেভের মতে আমরা মৃত্তিকা সৃষ্টির উপাদানকে দুই ভাগে ভাগ করতে পারি, এক সক্রিয় উপাদান আর নিষ্ক্রিয় উপাদান। যেখানে মৃত্তিকা সৃষ্টির উপাদানগুলো একটা সূত্র আকারে দেখানো হয়েছে, যেখানে এস সমান সমান এফ সমান সমান এফ সি এল ও আর পি টি, এস সমান সমান সয়েল, এফ সমান সমান ফাংশন, সিএল সমান সমান ক্লাইমেট, ও সমান সমান অর্গানিজম, আর সমান সমান রিলিফ, পি সমান সমান প্যারেন্ট ম্যাটেরিয়ালস, আর টি সমান সমান টাইপ। অর্থাৎ মৃত্তিকা সৃষ্টিতে এই সূত্রটি কার্যকরী বিজ্ঞানী ডুকুচেভের মতে। এখন আলোচনা করা যাক মৃত্তিকা সৃষ্টির সক্রিয় উপাদান। মৃত্তিকা সৃষ্টির সক্রিয় উপাদান এক জীবজগৎ, দুই জলবায়ু। জীবজগৎ, উদ্ভিদ ও প্রাণী কিভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৃত্তিকা সৃষ্টিতে প্রভাব বিস্তার করে। যেমন উদ্ভিদ দ্বারা আমরা দেখি কিভাবে যেমন এস্টেপ ও প্রেরি, এস্টেপ ও প্রেরি অঞ্চলে চার্ণজম মৃত্তিকা সৃষ্টি হয়। কেন? সেখানে উদ্ভিদের প্রভাবে চার্ণজম মৃত্তিকা সৃষ্টি হয়। আবার তৃণভূমিযুক্ত অঞ্চলে অম্ল জাতীয় মৃত্তিকা সৃষ্টি হয়। তৃণভূমিযুক্ত অঞ্চলে কালো রঙের মৃত্তিকা সৃষ্টি হয়, কালো রঙের। আর পাইন অঞ্চলে বা পাইন বনাঞ্চলে অম্লধর্মী মৃত্তিকা সৃষ্টি হয়। তাহলে মৃত্তিকা সৃষ্টিতে উদ্ভিদ কিভাবে প্রভাব বিস্তার করছে? যেমন এস্টেপ ও প্রেরি তৃণভূমি অঞ্চলে চার্ণজম মৃত্তিকা সৃষ্টি হচ্ছে, তৃণভূমি যুক্ত অঞ্চলে কালো রঙের মৃত্তিকা সৃষ্টি হচ্ছে, পাইন বন অঞ্চলে অম্লধর্মী মৃত্তিকা সৃষ্টি হচ্ছে। আবার
মৃৎভেদী প্রাণীর দ্বারা। মৃৎভেদী প্রাণীরা শিলাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় ও বিভিন্ন জৈব অজৈব পদার্থকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, দিয়ে মৃত্তিকা সৃষ্টিতে প্রভাব বিস্তার করে। আবার বিভিন্ন প্রাণী, মানুষ তাদের কর্ম প্রক্রিয়ার দ্বারাই, চাষবাস দ্বারা, শিল্প কলকারখানা ইত্যাদি দ্বারা এবং বিভিন্ন কাজকর্মের দ্বারা মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে আরও প্রভাবিত করছে। জলবায়ু দ্বারা কিভাবে হয়? আমরা যদি দেখি মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু কীভাবে প্রভাব বিস্তার করছে, তাহলে দেখব মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। যেমন দেখি উষ্ণ আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে মৃত্তিকা মরু অঞ্চল অপেক্ষা দ্রুত গঠিত হয়। আবার মরু অঞ্চলে মৃত্তিকা ধীরে ধীরে গঠিত হয়। এটা সাধারণত জলবায়ুর কারণে। এবার আমরা মৃত্তিকা সৃষ্টির নিষ্ক্রিয় উপাদানগুলো আলোচনা করি। জনকশিলা মৃত্তিকা সৃষ্টিতে প্রভাব বিস্তার করে। অর্থাৎ যে সমস্ত শিলা থেকে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে জনকশিলা বলা হয়। যে সমস্ত শিলা থেকে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে জনকশিলা বলা হয়। মৃত্তিকা সৃষ্টিতে জনকশিলা নিষ্ক্রিয় হলেও এর যথেষ্ট প্রভাব আছে। মৃত্তিকার জল ধারণ ক্ষমতা, মৃত্তিকার উর্বরতা, মৃত্তিকার গভীরতা প্রভৃতি এর দ্বারা প্রভাবিত হয়। ভূপ্রকৃতি সমতল ভূমিভাগে মৃত্তিকার ক্ষয় বা সমভূমি অঞ্চল বা সমতল ভূভাগে মৃত্তিকার ক্ষয় কম হয় এবং অনুশ্রবণ প্রক্রিয়া চলতে থাকে, বিভিন্ন জৈব অজৈব পদার্থ পচন হয়, ফলে মৃত্তিকা সহজে গড়ে ওঠে বা মৃত্তিকার বিকাশ লাভ ঘটে। কিন্তু অন্যদিকে ঢালু ভূমিভাগে উপরের অংশ থেকে নিচ অংশ পর্যন্ত একই রকম ভূপ্রকৃতি ও জল নিকাশি ব্যবস্থাযুক্ত অঞ্চলে যদি আমরা খেয়াল করে দেখি, ভূমির উচ্চ ঢাল থেকে নিচ ঢাল পর্যন্ত মৃত্তিকার বিভিন্ন ঢালের বিভিন্ন উপত্যকায় বা ভূমিভাগের বিভিন্ন উপত্যকা মৃত্তিকার বিভিন্ন ক্রমবিকাশ ঘটে, তাকে ক্যাটেনা বলে। এবার আমরা যদি দেখি উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে দেখা যায় মৃত্তিকার উপরি অংশে ক্ষয় বেশি হয়, ঢালের উপরি অংশে ক্ষয় বেশি হয়। সেখানে মৃত্তিকা দ্রুত বিকাশ লাভ করতে পারে না এবং জৈব অজৈব পদার্থ কম থাকে। কিন্তু ঢালের নিচের দিকে সেখানে তুলনামূলকভাবে ক্ষয় একটু কম হয় এবং বিভিন্ন পদার্থ এসে জমা হয়, ফলে সে মৃত্তিকার দ্রুত বিকাশ লাভ করতে পারে। সময় মৃত্তিকা সৃষ্টিতে সময় একটা প্রভাব বিস্তার করে। কোনো অঞ্চল ধীরে ধীরে যদি মৃত্তিকা সৃষ্টির জন্য অনেক সময় পায় তাহলে মৃত্তিকা পরিণত লাভ করে, আর যদি খুব অল্প সময় পেয়ে থাকে তাহলে মৃত্তিকার বিকাশ বা মৃত্তিকার প্রোফাইলের সম্পূর্ণতা আসে না। তাই সময়ও মৃত্তিকা সৃষ্টিতে একটি প্রভাব বিস্তার করে, যথেষ্ট প্রভাব বিস্তার করে। এবারে একটা প্রশ্ন এসেই থাকে, সোলাম ঠিক আছে, এটি একটি ল্যাটিন শব্দ।
যার অর্থ জমি, মাটি বা জমি। সোলাম একটি ল্যাটিন শব্দ যার অর্থ মাটি বা জমি বা ভূমি। মৃত্তিকার এ ও বি স্তরে মৃত্তিকা গঠনের সমস্ত প্রক্রিয়া সক্রিয় থাকে। মৃত্তিকার এ স্তর বি স্তর কি? মৃত্তিকাকে যদি উপর থেকে নিচ পর্যন্ত ভাগ করে, এটা জৈব স্তর, এ স্তর, বি স্তর, সি স্তর, ডি স্তর, এরকম ভাগ করা যায়। যদি উপর থেকে পৃষ্ঠদেশ থেকে মৃত্তিকার একদম নিম্নদেশ পর্যন্ত উলম্বভাবে প্রস্থচ্ছেদ করি, তাহলে মৃত্তিকার একটা পার্শ্বচিত্র পাবো, সেটা হলো মৃত্তিকা প্রোফাইল। এই মৃত্তিকা প্রোফাইল বা স্তর বিন্যাস, এর উপরে থাকে জৈব স্তর, তারপরে এ স্তর, বি স্তর, সি স্তর, ডি স্তর। মৃত্তিকার তাহলে চলেছে সোলামে। সোলাম একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো মাটি বা জমি বা ভূমি। এখানে মৃত্তিকার এ ও বি স্তর সক্রিয় থাকে, যেখানে মৃত্তিকার সমস্ত প্রক্রিয়া সক্রিয়ভাবে কাজ করে। উদ্ভিদ ও প্রাণী সীমাবদ্ধ থাকে। মৃত্তিকার এ ও বি স্তর মৃত্তিকার এ ও বি স্তর দ্বারা সম্পৃক্ত এই সম্পূর্ণ স্তরটাকে বলা হয় সোলাম। তাহলে কি বলা হলো? মৃত্তিকার এ ও বি স্তরে মৃত্তিকা গঠনকারী সমস্ত প্রক্রিয়া বা সক্রিয় থাকে। এই মৃত্তিকার এবং উদ্ভিদ ও প্রাণীর কর্ম প্রক্রিয়া সেখানে সীমাবদ্ধ। এই এ ও বি স্তর দ্বারা সম্পৃক্ত বা সমৃদ্ধ মৃত্তিকার স্তরকে বলা হয় সোলাম। এবার আসি রেগোলিথ। রেগোলিথ একটি গ্রিক শব্দ। রেগোলিথ একটি গ্রিক শব্দ যার অর্থ হলো ব্ল্যাঙ্কেট। এটি একটি গ্রিক শব্দ যার অর্থ হলো ব্ল্যাঙ্কেট, অর্থাৎ প্রধানত ক্রান্তীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে আদিশিলার উপর আবহবিকার দ্বারা বিভিন্ন উপাদান সৃষ্টি হয় এবং মৃত্তিকাময় অসমৃদ্ধ শিথিল স্তরকে তখন রেগোলিথ বলে। রেগোলিথ কথাটি গ্রিক শব্দ যার অর্থ ব্ল্যাঙ্কেট। সাধারণত আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে জৈব অজৈব ও শিলাচূর্ণ মিশ্রিত যে শিথিল স্তর তৈরি হয় সেটাকে বলা হয় রেগোলিথ। যেখানে মৃত্তিকার এ বি সি হরাইজনগুলো পৃষ্ঠস্তর থেকে আদিশিলা স্তর পর্যন্ত বিস্তৃত থাকে বা শিলা মাতৃকা পর্যন্ত বিস্তৃত থাকে। এখানে এ বি সি স্তর শিলা মাতৃকা পর্যন্ত বিস্তৃত থাকে। মৃত্তিকা ক্ষয় এর কারণ। প্রাকৃতিক কারণ, আর মানবিক কারণ। এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। মৃত্তিকা ক্ষয়কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। অর্থাৎ কী কী কারণে মৃত্তিকা ক্ষয় হচ্ছে? প্রাকৃতিক কারণ আর মানবিক কারণ। প্রাকৃতিক কারণ প্রবাহমান জলস্রোত দ্বারা, প্রবাহমান জলস্রোত
দ্বারা। এটা আবার অর্থাৎ জলের স্রোত দ্বারা প্রবাহমান জলস্রোতের দ্বারা মৃত্তিকা ক্ষয়। এটা আবার চাদর ক্ষয়, অর্থাৎ ভূমিভাগের সব অংশ থেকে সমানভাবে ক্ষয়প্রাপ্ত হবে। তারপর নালী ক্ষয়, ছোট ছোট নালী তৈরি করে ক্ষয় করবে। তারপর গালি ক্ষয়, অর্থাৎ ছোট ছোট নালীগুলো পরস্পর যুক্ত হয়ে আরও কিছুটা গভীর খাত তৈরি করে, তখন গালি ক্ষয় বলে। তারপর রিল ক্ষয় আছে, র্যাভাইন ক্ষয় অর্থাৎ যখন গালিগুলো আরও বৃহৎ মানে আরও গভীর হয় এবং দুই পাশ খাড়া হয়ে যায়, তখন তার মাধ্যমে দুই পাশ খাড়া হয়ে যায় এবং আরও গর্ত হয়ে যায়, সেরকম ক্ষয়কে বলা হয় র্যাভাইন ক্ষয়। বন্যা দ্বারা ক্ষয় হয় কীভাবে? যখন নদীতে বন্যা হয়, যখন নদীর অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে, নদী বাঁধকে ছাপিয়ে দুকুলে বা তার তীরবর্তী অঞ্চলে প্লাবন ঘটায় বা তীরবর্তী অঞ্চলে ঢুকে পড়ে, তখন বন্যার সৃষ্টি হয়। এই বন্যার ফলে নদীতে জল যেমন বাড়ে তেমন নদীর গতিবেগও বাড়ে, আর নদীর গতিবেগ বেড়ে গেলে তখন ষষ্ঠ ঘাতের সূত্র কার্যকরী হয়ে ওঠে। ষষ্ঠ ঘাতের সূত্র যখন কার্যকরী হয়ে ওঠে তখন দ্রুত মৃত্তিকা ক্ষয় হতে থাকে। বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ সাধারণত মরু ও উপকূল অঞ্চলে, সমুদ্র উপকূল অঞ্চলে বিশেষ কার্যকরী। যদিও সমুদ্র উপকূল অঞ্চলে সমুদ্র স্রোতের দ্বারাই ক্ষয় হয় বেশি, কিন্তু সেখানেও বায়ু দ্বারা ক্ষয় হয়। মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার ফলে মৃত্তিকা আলগা হয়ে থাকে, ফলে বায়ু বিনা উদ্ভিদও কম থাকে, ফলে বায়ু বিনা বাধায় সেখানে দ্রুত গতিতে ক্ষয় করতে থাকে। আবার উপকূল অঞ্চলে, সমুদ্র উপকূল অঞ্চলে সমুদ্রে ফেজ অনেকটাই থাকে বলে উন্মুক্ত সমুদ্রের উপর দিয়ে দ্রুতগামী বাতাস উপকূল অঞ্চলে ক্ষয় করে, মৃত্তিকা ক্ষয় করে। তারপরে হিমবাহ, দাবানল। হিমবাহ যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নিম্ন দিকে নামতে থাকে তখন অভিঘর্ষ টানে সে আসতে থাকে, তখন সে অবঘর্ষ ও উৎপাটন দুই প্রক্রিয়ায় ভূমিকে ক্ষয় করতে থাকে। দাবানল, কোথাও যদি বন অঞ্চলে আগুন লেগে যায় তখন এই আগুন লেগে যাওয়ার ফলে মৃত্তিকা অনেকটা পুড়ে গিয়ে বা তাপের দ্বারা আবহবিকরস্ত হয়ে গিয়ে সহজে বায়ুর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় বা ক্ষয়প্রাপ্ত হয়। মানবিক কারণ, অনিয়ন্ত্রিত পশুপালন। অনিয়ন্ত্রিত পশুপালনের কারণে মৃত্তিকা ক্ষয় হয়। বৃক্ষছেদন, অবিবেচনা, অনিয়ন্ত্রিতভাবে পশুচারণ কিভাবে হয়? যখন পশুচারণ ক্ষেত্র নির্দিষ্ট না করে অনিয়ন্ত্রিতভাবে চালন করা হয় তখন পশুর পায়ের খুরের দ্বারা যথেষ্টভাবে মৃত্তিকা বা অন্যান্য কাজকর্মের দ্বারা মৃত্তিকা ক্ষয় হয়। বৃক্ষছেদন, অবিবেচনা প্রসূত বৃক্ষ ছেদন করার ফলে মৃত্তিকা আলগা হয়ে পড়ে। কারণ একটা বৃক্ষ তার ডালপালা বা পাতা ইত্যাদি মৃত্তিকার উপরে ফেলে দিয়ে বা ঝরিয়ে দিয়ে এবং নিচের দিকে শিকড় দ্বারা মৃত্তিকাকে ধরে রাখে এবং ওই জৈব পদার্থগুলো মৃত্তিকা ওই উদ্ভিদের ডালপালা পাতা ইত্যাদি পচে জৈব স্তর তৈরি করে, যেগুলোকে সরাসরি মৃত্তিকাকে বায়ুর হাত থেকে বা বৃষ্টির ফোঁটার জলের হাত থেকে ক্ষয় রোধ করে। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে অবিবেচনা প্রসূত বৃক্ষছেদনের ফলে
মৃত্তিকা ক্ষয় হচ্ছে। অবৈজ্ঞানিক অবৈজ্ঞানিক প্রথায় চাষাবাদ করার ফলে মৃত্তিকা ক্ষয় হচ্ছে। কীভাবে? ঝুম চাষ, ধাপ চাষ ইত্যাদির ফলে অনেক সময় মৃত্তিকা ক্ষয় হচ্ছে। তাছাড়া মৃত্তিকাতে যথেষ্ট পরিমাণে জমির অম্লতা ক্ষারকীয়তা নির্ণয় না করে, না বুঝে যথেষ্ট পরিমাণে সার, কীটনাশক ইত্যাদি ব্যবহার ফলে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া দ্বারা মৃত্তিকা দুর্বল হয়ে পড়ে, বিয়োজিত হয়ে যাচ্ছে, তার ফলেও সহজে ক্ষয় হয়ে যাচ্ছে। শিল্প স্থাপন, বিভিন্ন শিল্প কলকারখানার দ্বারা এবং বিশেষ করে মৃৎশিল্প, কুমোরেরা বা ব্রিকফিল্ড ইত্যাদি ক্ষেত্র থেকে যথেষ্ট ইত্যাদি শিল্প দ্বারা মৃত্তিকা যথেষ্ট পরিমাণে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, আসা যাক কিভাবে মৃত্তিকা সংরক্ষণ করা যাবে। নিয়ন্ত্রিতভাবে পশুপালন করতে হবে। বৃক্ষ রোপণ করতে হবে। জৈব সারের ব্যবহার বেশি করতে হবে। জমির আল উঁচু করতে হবে। ঝুম চাষ বন্ধ করতে হবে। হালি চাষ ঢালু অংশে, পাহাড়ের ঢালু অংশে ফালি চাষ করতে হবে বা ঢাল অনুসারে চাষ করতে হবে। নদীগর্ভ ড্রেসিং করতে হবে ইত্যাদিভাবে আমরা মৃত্তিকা ক্ষয়কে রোধ করতে পারি। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রী, আজ এই পর্যন্ত। পরের ক্লাসে নতুন অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। এর মধ্যে তোমরা এই অধ্যায়টা পড়তে থাকবে, যতটা পড়ানো হলো পড়তে থাকবে, সুবিধা অসুবিধাগুলো নোট করবে, সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।